নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। এমন নয় যে শেখ হাসিনা হিন্দুদের কাছে মসিহা ছিলেন, কিংবা তার আমলে জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, এইসব যে ইসলামিক কট্টরপন্থী আরও যে দলগুলো আছে বাংলাদেশে এবং বাংলাদেশ জুড়ে ধর্মীয় তাণ্ডব তারা যে চালিয়ে যাচ্ছে এবং হিন্দুদের সেই তাণ্ডবের বলি করছে, তার বিরুদ্ধে তিনি বড় ধরনের কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছেন এ কথা বলা যাবে না। বরং তার সরকারের বিরুদ্ধে কট্টরপন্থী ইসলামী শক্তিদের প্রশ্রয় দেওয়ার অনেক অভিযোগ আছে। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কট্টরপন্থী যে মৌলবাদী দল হেফাজতে ইসলাম বাংলাদেশ, তার সঙ্গে বারবার তিনি সমঝোতা করেছেন। এর একটা নয়, বহু উদাহরণ আছে। 2015 সালে হেফাজতে জামাতে এইসব যে কট্টরপন্থীরা দেশের তরুণ উদারপন্থী ব্লগারদের একের পর এক খুন করছিল, তখন শেখ হাসিনা যে শুধু নীরব ছিলেন, নীরব থেকে তাদের নীরব সমর্থন জুগিয়েছেন তা নয়, প্রকাশ্যে মদত দিয়েছেন কট্টরপন্থীদের, বিরোধিতা করেছেন। ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল যে তরুণরা, সেই প্রজন্মকে তাদের বিরোধিতা করেছিলেন। 2017 সালে ঢাকা সুপ্রিম কোর্ট চত্বরে যে স্ট্যাচু অফ লিবার্টির ভাস্কর্য ছিল, হেফাজতে ইসলামের দাবি মেনে সেটি তিনি সরিয়ে দেন। শুধু এই নয়, এর প্রতিবাদে মানবাধিকার কর্মীরা রাস্তায় নামলে তাদের গ্রেপ্তারের নির্দেশ তিনি দেন, তাদেরকে জেলে পাঠান, তাদের বিরুদ্ধে অজস্র মামলা দেন তিনি। হেফাজতের দাবি মেনে কওমি মাদ্রাসা বা কট্টর ধর্মীয় মাদ্রাসাকে স্বীকৃতি দেন এই শেখ হাসিনা। কওমি মাদ্রাসার ডিগ্রিকে সাধারণ ডিগ্রি সমান হিসেবে যে স্বীকৃতি, সেটা তার সরকারই দিয়েছিল। হেফাজতের দাবি মেনে রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শুধু মাদ্রাসায় তো চলছিলই, রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানেও ধর্মীয় শিক্ষা চালু করেন শেখ হাসিনা ওই হেফাজতের সাথে কথা বলে। পাঠ্যপুস্তক থেকে উদারবাদী চিন্তাধারার লেখা বাদ দিয়েছিলেন তিনি। দেশ যে ক্রমশ ধর্মীয় গোঁড়ামিতে চেয়ে গেছে, সেই প্রক্রিয়াতে তার টানা 15 বছরের শাসনকাল, এই শাসনকালের অবদান কম নয়। হেফাজতের সঙ্গে তার এই যে সখ্যতা, সে যে গোপন কোনো বিষয় ছিল তা নয়। 2018 সালে হেফাজত প্রধান মৌলানা শাহ আহমদ শফি, তার সঙ্গে পুরো ধর্মীয় পোশাক পরে তিনি প্রকাশ্য মঞ্চে বসেছেন। সেখানে হেফাজত প্রধান তাকে আখ্যা দিয়েছেন কওমি জননী বা কট্টর ইসলামের মা, এই বলে সম্বোধন করেছে। 2018-19 নির্বাচনে হেফাজতের সাহায্য পেতে তিনি এতটাই নিচে নেমে গিয়েছিলেন। ধর্মীয় সহিষ্ণুতার মুখোশ পরা, এটা যে মুখোশ ছিল শেখ হাসিনার, সেটা বোঝা যায় 2011 সালে পার্লামেন্টে আইন পাশ করে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দাবি, এই যে কথাগুলো, সেগুলো তিনি সেই সংবিধানে লেখেন, আইন পাশ করেন। দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যবন্ধটি যুক্ত করার দায়ও তার দল আওয়ামী লীগের নেতারা যে সাধু পুরুষ ছিলেন তা আদৌ নয়। হিন্দুর সম্পত্তি লুটপাট, হিন্দুদের ওপর অত্যাচারে বিএনপির যে ভূমিকা ছিল, বিএনপি জামাত যা করেছিল তার থেকে হয়তো কিছুটা কম ছিল তার, কিন্তু খুব বেশি কম নয়।
আওয়ামী লীগের যারা, তারা হিন্দুদের উপর যথেষ্ট অত্যাচার করেছে। সরকারি প্রশ্রয়ে তারা তাদের এই দৌরাত্ম্য চালিয়ে গেছে। তবু যে হিন্দুদের কাছে তার দল আওয়ামী লীগ সে দেশের বেশি পছন্দের রাজনৈতিক দল হতে পেরেছে এবং হয়েছে, এখনো আছে, তার বড় কারণ হাসিনা হচ্ছেন মুজিবুর রহমানের কন্যা। আর নিশ্চিতভাবেই মুজিবুর রহমানকে তার অতি বড় বিরোধীও ধর্মান্ধ বলবেন না। আওয়ামী লীগ মুজিবুর রহমানের তৈরি বলে এই দলটির প্রতিও সে দেশের হিন্দুদের একটা স্বাভাবিক টান বা শ্রদ্ধা আছে। এবং এই সঙ্গে বলতে হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট যে পার্টি বিএনপি, তার চেয়ে আওয়ামী লীগ কিঞ্চিত হয়তো মাপের দিক দিয়ে কম মাপের সাম্প্রদায়িক। সেই ফেলের মধ্যে ফার্স্ট হওয়া গোছের ব্যাপার আর কি। আরো একটা কারণ, বিএনপি দলের যে তীব্র ভারত বিরোধিতা সেটা আওয়ামী লীগের নেই। তার মানে এটা ভাবার কারণ নেই যে শেখ হাসিনা একেবারে ভারতের কোলে বসে ভারতের হয়ে ঝোল টেনে এসেছেন, তা নয়। তিনি যেমন বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ছিলেন, তেমনি ছিলেন চীনের সঙ্গেও, বরং আরো বেশি ভাবে। চীনের সঙ্গে কম চুক্তি তিনি করেননি এবং সেসব চুক্তির অর্থমূল্য কিন্তু ভারতের তুলনায় অনেকটাই বেশি, অনেক অনেক গুণ বেশি। সুতরাং ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগান দিয়ে যারা বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে চলেছেন, তারা একদমই ঠিক বলছেন না। এই স্লোগানের পেছনে যত না হাসিনার ভারত প্রেমের প্রতি ঘৃণা, তার চেয়ে বহুগুণ বেশি ঘৃণা সে দেশের মুসলমানদের মনে আছে। কারণ হিন্দুদের প্রতি অবমান কাল ধরে তারা বিদ্বেষ পুষে রেখেছে। মুসলমানরা কখনোই কাফের হিন্দুদের সহ্য করতে পারেনি, পারবে না। তা সে বাংলাদেশ থেকে কিংবা ভারতে যেখানেই হোক না কেন, সব দেশের মুসলমানদের মধ্যে, আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের মধ্যে তো বটেই যে তারা তীব্র হিন্দু বিদ্বেষী এবং সেজন্য ভারত বিদ্বেষী। এটা তাদের ডিএনএ। কেউ পাল্টা প্রশ্ন করতেই পারেন, মুসলমানদের ডিএনএ যদি হিন্দু বিদ্বেষ হয়, হিন্দুদের ডিএনএতে কি মুসলিম বিদ্বেষ নেই? এর এক কথায় উত্তর না মশাই, নেই। অন্তত পরিমাণগত ও প্রকাশগত ফারাক তো আছেই। হিন্দুর মনে যদি মুসলমানের প্রতি সমান শত্রুতা থাকতো, তাহলে হিন্দুস্থানে এমন ফুলে ফেঁপে এমন বিপুল সংখ্যায় বেড়ে উঠতে পারতেন না মুসলমানরা। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই সমস্ত দেশে কাফেরদের কি হাল মুসলমানরা করেছে, সেটা কি বলার দরকার পড়ে? আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলে আসি। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানে 30% হিন্দু ছিল, সে সংখ্যা আজ নেমে এসেছে 7-8%। আর পশ্চিমবঙ্গের 19% মুসলমান 2021-এর প্রাথমিক সেন্সাস অনুসারে হয়ে গেছে প্রায় 33%। পূর্ব পাকিস্তানে বা অধুনা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানায় হিন্দুদের ওপর আক্রমণ নেমে এসেছে। আর কয়েক লক্ষ করে হিন্দু ক্রমাগত সেই 1947 সাল থেকে, কখনো বেশি কখনো কম, কিন্তু সেই হিন্দু তারা উদ্বাস্ত হয়ে সীমানা পেরিয়ে চলে এসেছে ভারতে। কিন্তু এবার থেকে বাবরি মসজিদ ভাঙার পরেও কি একটা মুসলমান ভারত ছেড়ে পাকিস্তানে বা বাংলাদেশে গেছে? যায়নি, একজনও নয়। বরং পরিসংখ্যান বলছে দেশ ভাগের পর যেসব মুসলমান ভারত ছেড়ে চলে গিয়েছিল, তাদেরও একটা অংশ পরবর্তী সময়, এবং সে অংশটা কিন্তু কম নয়,
সেই অংশ তাদের মানে চলে যাওয়া মুসলমানদের একটা অংশ পরবর্তীকালে আবার ফিরে এসেছে ভারতে। আবার এই 2024 সালে বাংলাদেশে যে 1.25 কোটির মতো হিন্দু আছে তাদের ওপর আক্রমণ শুরু হয়েছে। তাদেরকে হত্যা করা, তাদের সম্পত্তি লুট করা, তাদের মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া। এই কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে মুসলিমরা তারা একটা হিন্দু কিশোরীকে 12-14 জন মিলে তারা ধরে জোর করে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে তুলে নিয়ে যাচ্ছে এবং তুলে নিয়ে গিয়ে তারা তার উপর অত্যাচার করেছে। পরে এই খবরটা আর্মির কাছে গেলে, এই 2-3 দিন আগের কথা, আর্মির কাছে গেলে তারা সেই মেয়েটিকে উদ্ধার করে অত্যন্ত খারাপ অবস্থায়। তো এবার এই 2024 সালেও বাংলাদেশে সেই জিনিস আবার শুরু হয়েছে। হিন্দুরা আক্রান্ত হয়ে দেশ ছাড়ার কথা ভাবছে, অনেকে ঘর বাড়ি ফেলে সীমান্তের দিকে এসেও গেছে। দিনাজপুর সীমান্ত, বনগাঁ সীমান্তে হিন্দুরা হাজারে হাজারে এসে জড়ো হচ্ছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী তাদের আসতে দিচ্ছে না, আটকে রেখে দিয়েছে। হতভাগ্য প্রাণ ভয় তাড়িত মানুষ, সেই মানুষগুলো বসে রয়েছে সীমানার ওপারে। তারা বলছে যে তারা আর ফিরে যাবে না তাদের কাজ বাড়িতে, তাহলে তাদের প্রাণ যাবে। এভাবে কতদিন চলবে? কতদিন তাদের আটকে রাখবে বিএসএফ? ভারতের সরকার চিরকালই মানবিক সরকার, দেশভাগের সময় থেকে উদ্বাস্তুদের গ্রহণ করে চলেছে, আগামী দিনেও নিশ্চয় করবে। কিন্তু এভাবে মানবিকতা দেখাতে গিয়ে একটা আসরিক শক্তিকে, একটি অমানুষ প্রতিবেশী দেশকে শুধুই প্রশ্রয় দেওয়া হচ্ছে নাকি? এই ব্যাপারে আমাদের সরকারের কি কিছুই করার নেই? কোনো পরিকল্পনা থাকা কি উচিত ছিল না? আজও কি নেই? পৃথিবীর অন্য বহু দেশে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কিন্তু এরা একরকম ব্যবস্থা নিতে দেখা গেছে। আমাদের বাড়ির পাশের দেশ চীনেও কিন্তু সে দেশের বিভিন্ন অঞ্চলে বা প্রদেশে সেখানকার ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের জন্য এই ধরনের ব্যবস্থা এক ধরনের আছে। স্বায়ত্তশাসিত অঞ্চল, সেই স্বায়ত্তশাসিত অঞ্চল বা অটোনমাস রিজিয়ন, তার উদ্দেশ্য হলো জাতিগত সংখ্যালঘুদের রক্ষা করা, তাদের নিজেদের সরকারের নিয়ম প্রণয়ন করতে দেয়া, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া এবং স্থানীয় ভাষা, সেই সব ভাষা ব্যবহারের অধিকারও তাদের অধিকারের নিশ্চয়তাও দেয়া হয় এই ধরনের স্বায়ত্তশাসিত অঞ্চলে। স্বায়ত্তশাসিত সরকারগুলির অধিকার থাকে জাতিগত আইন প্রণয়ন করার, স্থানীয় পুলিশ মিলিশিয়া তাদেরকে সংগঠিত করার এবং একটু পৃথক জাতি সম্পর্কিত বাজেট করার অধিকারও তাদের থাকে। যাই হোক, তাদের আইন প্রণয়ন ও সেই আইন কার্যকর করতে যদিও তাদের ন্যাশনাল কংগ্রেস এবং স্টেট কাউন্সিলের অনুমতি প্রয়োজন হয়, কিন্তু তাহলেও অন্তত স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারটুকু সুরক্ষিত থাকে অন্তত এই ব্যবস্থায়। চীনে যারা সংখ্যালঘু তাদের কিন্তু সেই ব্যবস্থার অধিকার আছে, দেয়া হয়েছে। ভারতে কিছু একটা হলো তেমনি বাংলাদেশে হিন্দুদের জীবন দুর্বিষহ অবস্থায় পড়ে। তেমনটা হয় না। এইসব অটোনমাস রিজিয়ন যদি থাকতো, সেই তার ধর্মীয় সংখ্যালঘুদের ওখানে কিন্তু এগুলো হয় না। এবার বোধহয় এই বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের মুখ বুজে গ্রহণ করার পরিবর্তে ভারত সরকারের উচিত বিষয়টি নিয়ে শক্তভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা উচিত যে আমাদের দেশের মুসলমানরা যেমন ভারতের নাগরিক, তেমনি তোমাদের দেশের হিন্দুরা তোমাদের দেশের নাগরিক। তোমাদের দেশের নাগরিক কেন দেশ ছেড়ে চলে আসবে? কই, আমাদের দেশের নাগরিক তো দেশ ছেড়ে চলে যাচ্ছে না অত্যাচারিত হয়ে। তোমাদের দেশের নাগরিকের জান মান ধন সম্পত্তি সেটা রক্ষা করার দায়িত্ব তোমাদের। তারা যদি নিজেদের অসুরক্ষিত মনে করে তবে সুরক্ষা দেওয়ার দায়িত্বও তোমাদের। যদি মনে করে থাকো
যে বর্তমান ব্যবস্থায় সুরক্ষা দিতে পারছো না, তাহলে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য চীনের মতো বা পৃথিবীর অন্য বহু দেশে যে ব্যবস্থা প্রচলিত আছে, আন্তর্জাতিক কানুনে যার মান্যতা আছে, সেটা চালু করো তোমাদের দেশে। অটোনমাস রিজিয়ন তৈরি করো। আমি অবাক হই একটা কথা ভেবে যে 1947-এর পর এতগুলো বছর চলে গেল, এতবার উদ্বাস্তুর ঢেউ এসে আমাদের দেশকে মানে দখল করে ফেললো, আমাদের দেশকে কাঁপিয়ে দিল। এই কথাটা একবারের জন্য কেন বলেননি আমাদের রাষ্ট্রনায়করা? বাঙালি হিন্দুর প্রাণের দাম নেই তাই কি? 1965 যুদ্ধের পর ভারত তো পাকিস্তানকে বলতে পারত, তোমরা কাশ্মীরে আমাদের 65,000 বর্গ কিলোমিটার জায়গা দখল করেছো, বিনিময়ে পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য আমরাও কিছু এলাকা নিয়ে নেব। কিংবা ইন্দিরা গান্ধী যদি 1971 যুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেওয়ার পর যদি এই কথাগুলো বলতেন যে পূর্ববঙ্গের বা বাংলাদেশের হিন্দুদের জন্য এই ব্যবস্থা করতে হবে, আসলে পূর্ববঙ্গের বা পূর্ব পাকিস্তানের হিন্দুদের জন্য আমাদের সরকার কিছুই কোনোদিন ভাবেনি আগে। বাংলাদেশে বর্তমানে যদি ভাবতো তাহলে কিন্তু চিরতরে শেষ হয়ে যেত এই উদ্বাস্তু সমস্যা। বাংলাদেশে বর্তমানে প্রায় 8% সংখ্যালঘু মানুষ আছেন। দেশভাগের সময় এই সংখ্যা ছিল 30%। সেই হিসেবে বাংলাদেশের মোট ভূখণ্ডের 30%-এর ওপর কিন্তু হিন্দুদের ন্যায়সঙ্গত অধিকার। এটা পেলে বর্তমানের সঙ্গে অনেক বকেয়া পাওনাও মিটিয়ে নেওয়া যাবে। একটু হিসাবটা করা যাক। বাংলাদেশের মোট আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। এর 30% এলাকা হয় 44,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের ভিতর অটোনমাস রিজিয়ন তৈরি করে এই অংশের দেখাশোনার কর্তৃত্বের অধিকার দেওয়া হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের। এত বড় এলাকা এক লপ্তে পাওয়া মুশকিল, তার দরকারও নেই। বাংলাদেশের দুই প্রান্তে গড়ে তোলা হোক দুটো অটোনমাস রিজিয়ন, একটাও উত্তরে রংপুর বিভাগ নিয়ে, অপরটি দক্ষিণে চট্টগ্রাম নিয়ে। দুটি এলাকায় ভারতের লাগোয়া। রংপুরের ম্যাপটা দেখুন, রংপুরের উত্তরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, পূবে কোচবিহার, মেঘালয়, পশ্চিমে দিনাজপুর। আয়তন রংপুর ডিভিশনের আয়তন 16,000 বর্গ কিলোমিটার। এখানে তৈরি হোক একটি রংপুর হিন্দু অটোনমাস রিজিয়ন। আর চট্টগ্রামকে 3 দিকে ঘিরে রেখেছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম। চট্টগ্রাম বড় এলাকা, আয়তন প্রায় 35,000 বর্গ কিলোমিটার। এই এলাকা থেকে স্বচ্ছন্দে নেওয়া যায় 25,000 বর্গ কিলোমিটার জায়গা। এলাকাটি একসময় বৌদ্ধ প্রধান ছিল, হিন্দুরাও ছিল যথেষ্ট মাত্রায়। এখানে তৈরি করতে হবে চট্টগ্রাম হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান অটোনমাস রিজিয়ন। বাংলাদেশ কি রাজি হবে এই প্রস্তাবে? সহজে যে হবে না সে তো নিশ্চিত। তবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেই হয়। ভারত সরকার স্পষ্টভাবে কড়া গলায় বলুক, অনেক সহ্য করা হয়েছে তোমাদের অত্যাচার বা তোমাদের বাঁদরামি আর নয়। দেশের দুদিকে করো দুটো অটোনমাস রিজিয়ন সংখ্যালঘুদের বাঁচাতে। যেসব মুসলমানদের পরবর্তীকালে এনে বসিয়েছ চট্টগ্রামে কিংবা রংপুরে, তাদের সরিয়ে নিয়ে যাও তোমাদের অন্য এলাকায়, ওই এলাকা দুটোর বাইরে। ওখানকার প্রধান বাসিন্দা হবে, সবাইকে নিয়ে যেতে বলছে না, প্রধান বাসিন্দা হবে যারা এখন সংখ্যালঘু, তারা বাংলাদেশের অংশ হয়েই থাকবে বটে, তবে স্বায়ত্ত শাসনের অধিকার নিয়ে থাকবে। আর যদি রাজি না হয় বাংলাদেশিরা আজ যে কথাটা খুব গর্ব করে বলছে হাসিনার উৎখাত নাকি তাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। সেটাই সত্যি হোক, একটু অন্যভাবে হোক আর একটা স্বাধীনতা যুদ্ধ। খবর আসছে হাসিনা পুত্রের আহ্বানে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় নেমে পড়েছে লড়াই করতে।
সেই লড়াইতে ভারতীয় সেনা যদি সাহায্য করতে এগিয়ে আসে, করতেই পারে। ৭১ যেমন গৃহযুদ্ধ ছিল, আজও তেমনি গৃহযুদ্ধ। সেবার ছিল সরাসরি পাকিস্তান, এবার নাক ঘুরিয়ে পরোক্ষভাবে পাকিস্তান। ব্যাপার মোটামুটি এক, তফাৎ একটাই, এবার বেশি দিন লাগবে না যুদ্ধ শেষ করতে ৭১-এর মতো। আর এবার যুদ্ধ শেষে ভারত, এই সব হিসাবগুলো কিন্তু ভারতকে বুঝে নিতে হবে। সেবার আমাদের লৌহ নেত্রী ইন্দিরা গান্ধী যেভাবে শুধু দিয়ে গেছেন, বিনিময়ে নেননি কিছু, এবার তা হবে না। নরেন্দ্র মোদী হিসাবটা আশা করি ভালো বুঝবেন, কিন্তু হিসাব বুঝে নেয়ার এমন চমৎকার সুযোগ সহজে কিন্তু আর আসবে না। আজ এই পর্যন্ত। ক্যালকাটা ডায়ালগ শুধু ঘটনার বিবরণ দিয়ে দায়িত্ব শেষ করে না। 15 মিনিটের ভিডিওতে 10 মিনিট কোনো ঘটনার ছবি দেখিয়ে সময় পার করে দেয় না। আমরা ঘটনার ভেতরে গিয়ে বিশ্লেষণ করি, যেটা আমাদের দেশের পক্ষে ভালো, আমাদের দেশের মানুষের পক্ষে ভালো, আমরা তার কথা বলে যাই। যদি ভালো লাগে আমাদের বিশ্লেষণ, তবে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং পরিচিত জনদের মধ্যে শেয়ার করুন আমাদের এই চ্যানেলের লিংক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।